আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, আশা করি ভালো আছো তোমরা। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জিন তত্ত্ব ও বিবর্তন অধ্যায় পড়ছি। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। অর্থাৎ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স আমরা পড়ছি, আজকে পড়বো নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তো নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে আমরা বলি যে মেন্ডেল সূত্রে ব্যতিক্রম, ঠিক আছে। এটাকে ব্লেন্ডিং ইনহেরিটেন্সও বলা হয়। অর্থাৎ যে ইনহেরিটেন্সগুলো আমরা দেখব যে মেন্ডেলের এই যে স্বতঃসিদ্ধ যে সূত্রগুলো আমরা পড়েছি তার মতো আচরণ করে না। এই জিনগুলো মেন্ডেলের সূত্রের ওই সূত্র যেটা প্রথম এবং দ্বিতীয় সূত্র তাকে পুরোপুরি অনুসরণ করে না। তো এটা মেন্ডেলের সূত্র অনুসরণ করে না বলে এটাকে বলছি আমরা নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তো এর প্রথম এবং দ্বিতীয় সূত্র উভয়টার ক্ষেত্রে এই ধরনের ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। তো আমাদের সিলেবাসে এই ধরনের ব্যতিক্রম বেশ কয়েকটা আছে। তো প্রথম সূত্রের ব্যতিক্রম হিসাবে পরিবেশে অনেক ব্যতিক্রম আছে, বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে। আমাদের সিলেবাসে তিনটা আছে, এই তিনটা আজকে আমরা আলোচনা করব। আবার বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় মেন্ডেলের প্রথম সূত্রের তিনটি ব্যতিক্রম, যেটি আমাদের সিলেবাসে আছে। তো সিলেবাসে প্রথম যে ব্যতিক্রমটির কথা আছে সেটা হলো অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা আমরা বলি যে অসম্পূর্ণ প্রকট রাখতে পারে এবং প্রকট এবং প্রচ্ছন্ন জিন মিলে এক ধরনের মিশ্র বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, তখন সেই অবস্থাটাকে বলছি আমরা অসম্পূর্ণ প্রকটতা। আবার বলছি যে যখন কোনো সংকর জীবে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, সেখানে কি ঘটে? প্রকট এবং প্রচ্ছন্নের এক ধরনের মিশ্র বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। যদি ঘটে তাহলে সেই অবস্থাকে বলছি আমরা অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। এই যে জিনের কারণে এটা হয় সেটাকে বলি আমরা ইন্টারমিডিয়েট জিন, অর্থাৎ মধ্যবর্তী একটা অবস্থার প্রকাশে ঘটায়, এই জন্য এটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট জিন। তো এটা মেন্ডেলের সূত্রে কেন ব্যতিক্রম ঘটায় আমরা সেটা দেখি। আসলে এর অনেক উদাহরণ আছে। আমরা পরিবেশে আমাদের যেটা তোমাদের বইতে আছে যে উদাহরণটা, আমি একটা আমাদের বাগান থেকে নিয়ে আসছি। দেখো যে এটা একটা সন্ধ্যা মালতী ফুল, সন্ধ্যা মালতী। তো সন্ধ্যা মালতী ফুলের যে বৈজ্ঞানিক নাম তোমাদের বইতে আছে সম্ভবত, সেটা এরকম মিরাবিলিস জালাপা, ঠিক আছে। এটাকে আমাদের দেশে চারটার ফুল বলি, যে ফোরো কালার ফ্লাওয়ার। তো এই সন্ধ্যা মালতী ফুলে দুইটা বৈশিষ্ট্য ফুলের রঙের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। একটা হলো তার লাল বর্ণ, আরেকটা হলো সাদা বর্ণ। এই সাদা বর্ণ আর লাল বর্ণের ভিতরে আমরা এটাকে লাল বর্ণটাকে প্রকট ধরি সাধারণত। তো লালকে যদি আমরা সিম্বলাইজ করি যে আর দিয়ে, আর সাদাকে যদি ডব্লু দেই, তাহলে একটা লাল যে সন্ধ্যা মালতী ফুল তার জেনোটাইপটা কেমন হবে তোমরা জানো, যে দুইটা অ্যালিল একই ধরনের বিশুদ্ধ লাল যদি হয় তাহলে এরকম হবে। আর সাদার ক্ষেত্রে কি হবে? দুটোই এরকম, দুটোই ডব্লু হবে। তো এই একটা লাল একটা সাদা ফুলের যদি আমরা ক্রস করি তাহলে আমরা সংকর জীবটা পাবো। তো সেই ক্রসের ক্ষেত্রে দেখো যে আমরা কি নেব, যে একটা লাল আর একটা সাদা প্যারেন্ট। তো লাল সাদা প্যারেন্ট আমরা যদি নেই তাহলে জেনোটাইপটা কেমন হবে? আমরা নিলাম যে একটা মেল প্ল্যান্ট, সেটা লাল, বিশুদ্ধ লাল, তাহলে তার জেনোটাইপ হবে এটা। এটা আমরা কি বলছি? যে প্যারেন্ট জেনারেশন। আর এর সাথে ক্রস করাবো একটা স্ত্রী সন্ধ্যা মালতী ফুল, যেটা সাদা বর্ণের, তাহলে তার জেনোটাইপ হবে ডব্লিউ। তোমরা বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে দেখো এদের যদি গ্যামেট সৃষ্টি হয় তখন কি হবে, যে এদের দুটোই বড় আর, তাহলে গ্যামেট তো অবশ্যই এক ধরনের হবে, সেটা একটা আর সিঙ্গেল হবে, আর এর ক্ষেত্রে একই ডব্লিউ হবে। তো এটার F1 জেনারেশনের অবস্থাটা কি হচ্ছে তোমরা বুঝতে পারছো, যে সবগুলো কিন্তু এরকম এই দুটোর মিশ্রণে যেটা হয় সেটা হবে আর ডব্লিউ। তো স্বাভাবিকভাবে মেন্ডেলের সূত্র অনুসারে আমাদের এই F1 জেনারেশনটা এখানে হওয়ার কথা ছিল, যেহেতু লাল প্রকার, তাহলে এটা মিশ্র হেটারোজিগাস অবস্থায় সাদা থাকবে, সেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে। কিন্তু
লালটা প্রকাশ পাবে, অর্থাৎ সবগুলো লাল হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে এই যে ব্যতিক্রমী বৈশিষ্ট্য, এই ক্ষেত্রে কি হবে যে এগুলো লাল এবং সাদা কোনোটা না হয়ে যেটা হয় সেটা হলো গোলাপি, অর্থাৎ মধ্যবর্তী এক ধরনের বৈশিষ্ট্য সে প্রকাশ ঘটায়। তো এই জন্য এটাকে বলছি আমরা অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ প্রকট অবস্থা সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না, সে প্রচ্ছন্নের সাথে মিশে এক ধরনের মিশ্র বৈশিষ্ট্যের প্রকাশ ঘটছে। এটা মেন্ডেল সূত্রের ব্যতিক্রম কেন? আমরা যদি F2 জেনারেশনে যাই, মেন্ডেলের সূত্রে প্রথম সূত্রের যে রেজাল্টটা আসে প্রকট প্রচ্ছন্ন তোমরা জানো 3:1, কিন্তু এখানে কতটা আসবে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা এই সংকর জীবকে পরস্পর ক্রস করাবো। এটা F1 এখানে প্যারেন্ট, সেটাকে আমরা কি বলছি যে একটা হলো RW মেল ধরলাম, এটাকে ধর মেল, আর আরেকটা নিলাম শঙ্কর, হেটারোজাইগাস অবস্থা, সেটা ফিমেল। তাহলে এদের গ্যামেটটা কি হবে খেয়াল করো, এদের গ্যামেট কিন্তু দুই ধরনের হবে, একটা হলো আর একটা হলো ডব্লু। এদেরও তাই, একটা আর একটা হলো ডব্লু। তো এই দুই ধরনের গ্যামেট এরা যদি যথেষ্টভাবে একটা আরেকটার সাথে মিলিত হয় র্যান্ডম, তাহলে F2 জেনারেশনে তাদের রেজাল্টটা কি আসবে সেটা আমরা একটা চেকার বোর্ড বা প্ল্যানেটের বোর্ডে দেখাই। তোমরা বুঝতে পারছো যে এই ধরনের বোর্ড আমরা জেনেটিক্সে র্যান্ডম ইউজ করতে হয়, বোর্ডকে চেকারও বোর্ড বলা হয়, অথবা বিজ্ঞানী প্ল্যানেটের নামে সেটাকে প্ল্যানেটের বোর্ডও বলা হয়। আমরা মেল গ্যামেট এটাকে এই দিকে নিলাম, একটা হলো আর একটা হলো ডব্লু। ফিমেল গ্যামেট যেটা সেটা এই দিকে নিলাম আর ডব্লু। তো দেখো এই দুইটা আর, অর্থাৎ এটা এবং এটা যদি এক জায়গায় আসে, মিলিত হয়, ফার্টিলাইজ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এটা বিশুদ্ধ একটা লাল, যেটা আমাদের একটা প্যারেন্ট ছিল, সেরকম বৈশিষ্ট্য প্রকাশ ঘটবে। কিন্তু এই যে আর এর সাথে ডব্লু যদি আসে, তাহলে কিন্তু এখানে লালও হবে না, সাদাও হবে না, আমরা কি বলছি মিশ্র বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সেটা কি হবে? সেটা কিন্তু গোলাপি। ঠিক এই ক্ষেত্রেও আর ডব্লু আসছে, তার মানে এটা হবে গোলাপি। আর এই যে ডব্লু এটা কিন্তু অবশ্যই সেই প্যারেন্ট জেনারেশন বিশুদ্ধ সাদা। তাহলে এই ক্ষেত্রে দেখো যে ফেনোটাইপের অনুপাত আমরা প্রকট পাচ্ছি 1, প্রচ্ছন্ন পাচ্ছি 1, আর মিশ্র গোলাপি বৈশিষ্ট্য পাচ্ছি হলো 2। তাহলে ফেনোটাইপের অনুপাতটা 3:1 এর পরিবর্তে আসছে কত? অনুপাতটা 1:2 সরি, এটা মনে তোমরা দেখতে নাও পাবো, এটা ফেনোটাইপের অনুপাত কি হবে? 1:2:1। তার মানে এটা কি? এটা 3:1 কিন্তু হলো না, প্রকট প্রচ্ছন্নের অনুপাত হলো 1:2:1। তো এটা একটা স্পষ্ট ব্যতিক্রম মেন্ডেলের প্রথম সূত্রে। তো এই ধরনের ব্যতিক্রম যেখানে কি হয় যে সংকর জীবে, অর্থাৎ সেটা প্রকট বৈশিষ্ট্য শুধু প্রকাশিত হয় না, মিশ্র বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, অর্থাৎ তার প্রকটতা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ ধরনের প্রকটতা প্রকাশ করে। এই জন্য এটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে? বিজ্ঞানী কার্ল করেন্স, তোমরা এই জেনেটিশিয়ানের নাম প্রথম দিকে আমি বলেছিলাম, ছবিও দেখেছিলাম, ইনি 1903 সালে এই ধরনের ব্যতিক্রম প্রথম পর্যবেক্ষণ করেন। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে অসম্পূর্ণ প্রকটতা। আমরা আরেকটা ব্যতিক্রম যেটা তোমাদের সিলেবাসে আছে সেটাতে যাব, সেটাকে বলি আমরা কোডমিনেন্স বা সমপ্রকটতা। সমপ্রকটতা অর্থাৎ ওই ক্ষেত্রে যেমন প্রকট প্রচ্ছন্ন মিলে একটা বৈশিষ্ট্যের প্রকাশ, সেটা মধ্যবর্তী বৈশিষ্ট্য, ইন্টারমিডিয়েট বৈশিষ্ট্য, এই জন্য তাকে আমরা ইন্টারমিডিয়েট জিন বলছিলাম। এইখানে এই যেটা হবে যে প্রকট প্রচ্ছন্ন উভয় মিশ্র কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে না, তারা উভয়ের বৈশিষ্ট্য আংশিকভাবে তার ফেনোটাইপে প্রকাশ করবে। এই জন্য উভয় প্রকট, অর্থাৎ সমপ্রকট আমরা বলছি, সমপ্রকটতা। তাহলে সংজ্ঞা কি দেব? যদি কিনা কোনো মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি হবে যে দুইটা বৈশিষ্ট্যের আমরা ক্রস করি, তাহলে সংকর জীবে কি হবে? সংকর জীবে প্রকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্য
মিশ্র অবস্থায় যদি প্রকাশিত হয় তাহলে ওই ধরনের প্রকাশকে বলবো আমরা সমপ্রকটতা। তো সমপ্রকটতার ক্ষেত্রেও মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম ঘটে। কিভাবে ঘটে আমরা দেখি। এই ক্ষেত্রে দেখো যে উদাহরণটা নেওয়া হয়, তোমাদের বইতেই আছে, এক ধরনের মোরগ মুরগি বলা হয় যে আন্দালুসিয়ান জাত মোরগ মুরগির। সেই ক্ষেত্রে তাদের দুইটা ভ্যারাইটি আছে, একটা হলো কালো আর একটা হলো সাদা। তো কালো বৈশিষ্ট্যের জন্য আমরা ধরে নিলাম যে সেটা হলো, আমি সিম্বলাইজ করলাম বি, আর সাদা বৈশিষ্ট্যের জন্য ধরে নিলাম সাদা হোয়াইট ডব্লু, আগের মতো। তো সাদার উপরে কালো প্রকার ধরে নিলাম, ঠিক আছে। তো একটা কালো মুরগির তাহলে কি হবে যে তাদের জেনোটাইপটা কি হবে, স্বাভাবিকভাবে দুটোই একই পিওর বৈশিষ্ট্যের, আর এই ক্ষেত্রে দুটোই ডব্লু। তো এই যে দুটো প্যারেন্ট, এই দুটো প্যারেন্ট নিয়ে যদি আমরা এখন ক্রস করি তাহলে এদের ক্ষেত্রে কি অবস্থাটা হবে সেটা আমরা এই দেখবো যে সেখানে মেন্ডেল সূত্রের স্পষ্ট কি ঘটে, যে ব্যতিক্রম ঘটে। তাহলে কালোর ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে একটা প্যারেন্ট হলো মেল, সেটা হলো পুরা কালো, আর একটা প্যারেন্ট নিলাম ফিমেল, সেটাকে নিলাম আমরা সাদা, পুরা সাদা বর্ণের। তো এরা প্যারেন্ট জেনারেশন, এরা যদি গ্যামেট সৃষ্টি করে, দেখো যেখানে গ্যামেট কিন্তু দুটোই বি হবে, আর এর ক্ষেত্রে যে দুটো গ্যামেট হবে একই টাইপের, আমরা দুটো লিখলাম না। তো এই F1 জেনারেশনের সকল সদস্য কিন্তু এই দুটোর কম্বিনেশনে যা হয়, অর্থাৎ BW হবে। এখন এই BW মেন্ডেলের সূত্রের অনুযায়ী, মেন্ডেলের সূত্র অনুযায়ী যদি আমরা দেখি যে এটা কি হবে বর্ণ, সাধারণত আমরা বলে আসছিলাম যে বি অর্থাৎ কালো প্রকট, তাহলে এগুলো সব কালো হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে কি ঘটে, আন্দালুসিয়ান ওই জাতের মুরগির ক্ষেত্রে কি ঘটে যে তাদের এই জায়গাটা সব কালো হয় না। তাহলে কি হয়, কালো সাদা মিশ্র বৈশিষ্ট্যের, ঠিক আছে, সাদা কালো সবযুক্ত, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা, এটা সাদা কালো বা কালো সাদা মিক্সড নয়, কিন্তু কোথাও কোথাও এরকম যে কালো, আবার কোথাও কোথাও সাদা, কোথাও কোথাও কালো, ঠিক আছে। তাহলে এরকম মিশ্র বৈশিষ্ট্য, যে সাদাও প্রকাশিত হলো কালোও প্রকাশিত হলো। তো এই ধরনের সাদা সবযুক্ত বা কালো সবযুক্ত এক ধরনের বৈশিষ্ট্য, মিশ্রিত বৈশিষ্ট্য, সেখানে উভয় বৈশিষ্ট্য অর্থাৎ কালো সাদা উভয়টা থাকে, এই ধরনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। তো এই ক্ষেত্রে মেন্ডেলের 3:1 যে রেশিও, সেই রেশিওটা থাকে না। কিভাবে আমরা দেখি, এদেরকে আবার আমরা প্যারেন্ট বানাই। তাহলে দেখো যে এই প্যারেন্টটা কি হবে, BW, এটাও BW। এটা কিন্তু প্যারেন্ট বলছি, বেসিক্যালি এটা কারা, এটা F1, তাই না। F1 থেকে আমরা এটা নিয়ে আসলাম। তো এই অর্থাৎ যে সংকর অবস্থা সৃষ্টি হলো তার থেকে। তো এদের ক্ষেত্রে গ্যামেটটা কি হবে, দেখো গ্যামেটটা দুই ধরনের হবে, তোমরা বুঝতে পারছো, BW, আর এক্ষেত্রেও দুই ধরনের হবে, BRW। তো এদের মিলনের জন্য আমরা আবার আগের মতো যে চেকার বোর্ডটা নিয়ে আসি। ঠিক আছে। তো একদিকে স্বাভাবিকভাবে আমরা যেটা করি, মেল গ্যামেট অর্থাৎ BRAW, এক্ষেত্রে কি নিয়ে আসবো, ফিমেল গ্যামেট দুটো এই পাশে B এবং W। তো দেখো যে দুটোই B যদি আসে এখানে, এই যে B আর এই B, তাহলে সেটা স্বাভাবিকভাবে কালো হবে, তোমরা বুঝতে পারছো। আর এইটার ক্ষেত্রে কি হবে, BW মিক্স, তাহলে সবযুক্ত, সাদা কালো সবযুক্ত। তো এটা আমরা বলবো যে কালোর ভিতরে সাদা সব, কালো সাদা সবযুক্ত, অর্থাৎ কোথাও কালো কোথাও সাদা। ঠিক একই ধরনের এটাও BW, ওই কালো সাদা সবযুক্ত, অর্থাৎ এক ধরনের পিঙ্ক কালারের মতো হবে। আর এটা WW মানে প্যারেন্ট জেনারেশন পুরোটাই সাদা। তাহলে এই ক্ষেত্রেও দেখো যে মেন্ডেলের সূত্রে যে ব্যতিক্রম আমরা পাচ্ছি, যে একটা প্রকট বৈশিষ্ট্য কালো, তিনটা হওয়ার কথা ছিল, না হয় একটা হলো, তাহলে প্রকট 1, আর এই ধরনের মিক্সড বৈশিষ্ট্য দুইটা, সাদা কালো সবযুক্ত 2, এবং একটা হলো প্রচ্ছন্ন। তাহলে এটাও মেন্ডেলের
সূত্রের ব্যতিক্রম। তাহলে উভয় ক্ষেত্রে সমপ্রকটতা এবং অসম প্রকটতা উভয় ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে মেন্ডেলের সূত্রে 3:1 রেশিও যেটা সেটা থাকে না, রেশিওটা হয় 1:2:1। ইফতিকার বুঝছো? তো এই দুইটা হলো প্রায় একই ধরনের ব্যতিক্রম, F2 জেনারেশনের একই রেজাল্ট আসে মেন্ডেলের সূত্রে। আর একটা ব্যতিক্রম আছে, এটা পড়াই আজকে আমরা শেষ করব। সেই ব্যতিক্রমটা আসলে আমরা দেখব যে 3:1 এর পরিবর্তে অনলি 2:1 আসে। তো এটা কেন আসে সেটার ব্যাখ্যা আগে দেই। এটাকে বলি আমরা, ওখানে যেমন বললাম যে সমপ্রকটতা বা অসম প্রকটতা, একে কি বলবো? একে বলবো যে লিথালিটি, লিথাল জিন। এটা আমরা ইংরেজি শব্দ, যদিও বাংলা লিখছি। লিথাল মানে হলো ঘাতক, যা মেরে ফেলে, মারণ জিন বা লিথাল জিন বলি আমরা। তো এটা আসলে কেন এরকম হয় যে জীব এই ধরনের কম্বিনেশন, জিনোটাইপের এক ধরনের কম্বিনেশন যদি সেখানে অ্যারাইজ করে, তাহলে এক ধরনের মিউটেশন ঘটে। সেই মিউটেশনের পরিবর্তিতে মানে পরিপ্রেক্ষিতে জিনটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা মিউট্যান্ট জিন বলি এদের। তো চেঞ্জ হলে কি হয় যে এক্সপেক্টেড যে প্রোটিনটা তৈরি করার কথা ছিল ওই জিনের, সেটা আর করতে পারে না, এবং ওইটা বেঁচে থাকার জন্য অপরিহার্য যদি হয় ওই প্রোটিনটা, তাহলে কি হবে? ওই জীবটা মারা যায়। এর জন্য আমরা একে বলছি লিথাল জিন বা মারণ জিন। আবার বলছি যে এই ধরনের জিনের উপস্থিতি যদি ঘটে জীবের, তাহলে ভ্রূণ অবস্থায় জীবটা কেন মারা যাবে? মারা যাবে এই কারণে যে ওই উপস্থিতি কি করে, যে জিনের মিউটেশন ঘটিয়ে দেয়। ঠিক আছে? কোন জিনের, যে জিন যে প্রোটিনটা তৈরি করবে ওই প্রোটিন জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য, এমন কোন প্রোটিন তৈরির জিনের মিউটেশন ঘটায়। তাহলে ওই প্রোটিনের ঘাটতির কারণে কি হবে? জীবটা মারা যাবে। তো মারা যায় বলে এটাকে বলছি আমরা লিথাল জিন। ঠিক আছে? আসলে এটা লিথালিটি কিন্তু ডিফেন্ড করে। আমরা খেয়াল করি যে একটা জীব, যেমন আমরা আগে নিলাম ব্ল্যাক হোয়াইট, তাই না? তো ব্ল্যাক যদি পুরা ব্ল্যাক হয় এরকম হতে পারে। আমরা একটু আগে দেখলাম যে এটা হেটারোজাইগাস অবস্থা, আবার কি আরেকটা হোমোজাইগাস অবস্থা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে লিথাল জিন কিন্তু প্রকট অবস্থায়ও মেরে ফেলতে পারে কোন কোন ক্ষেত্রে, আবার প্রচ্ছন্ন অবস্থায়ও মেরে ফেলতে পারে। তো যদি প্রকট অবস্থায় মেরে ফেলে কোনো জীবকে ভ্রূণ অবস্থায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রকট লিথাল জিন। তো প্রকট লিথাল জিনের ক্ষেত্রে কি হতে পারে? যেহেতু এখানে আমরা কালো প্রকার ধরেছিলাম, তাহলে এটা মারা যাবে, তাই না? এক্ষেত্রে দেখো যে হেটারোজাইগাস অবস্থায়, এটা তো হোমোজাইগাস অবস্থা, অর্থাৎ বিশুদ্ধ কালো, সেক্ষেত্রে মারা যেতে পারে। এটা হেটারোজাইগাস অবস্থা যদি হয় সেক্ষেত্রেও মারা যাবে, কিন্তু এটা কিন্তু মারা যাবে না। ঠিক আছে? তাহলে এটা প্রকট অবস্থায়, যদি প্রচ্ছন্ন অবস্থায় ক্ষেত্রে হয় যে প্রচ্ছন্ন লিথাল জিন, তাহলে কিন্তু প্রচ্ছন্ন দশাটাই এটা মারা যাবে। আবার যদি হেটারোজাইগাস, সাধারণত এটা হয় না যে হেটারোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় জীবকে মারতে পারে না, মরে না, এই জন্য শুধু এই অবস্থা, অর্থাৎ এটাকে হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় জীব মারা যেতে পারে। তো এইটাকে আমরা বলি যে প্রচ্ছন্ন লিথাল জিন। তো লিথাল জিন প্রকট হোক আর প্রচ্ছন্ন হোক, এর লিথালিটির ভিত্তিতে লিথাল জিনকে আমরা আবার শ্রেণী বিভাগ করি অন্যভাবে। খেয়াল করো কিসের ভিত্তিতে আবার বললাম, এটা ভাগ করলাম যে প্রকট প্রচ্ছন্নের ভিত্তিতে লিথাল জিনের প্রকার। সেটা হলো কয় ধরনের অবস্থা হলো তোমরা খেয়াল করো, যে প্রকট হোমোজাইগাস অবস্থা, তাই না? প্রকট হোমোজাইগাস লিথাল জিন, আচ্ছা প্রকট হেটারোজাইগাস লিথাল জিন, এই দুটো কিন্তু প্রকট লিথাল। কিন্তু প্রচ্ছন্নের ক্ষেত্রে কি হবে? আমরা বললাম যে প্রচ্ছন্ন কখনোই হেটারোজাইগাস অবস্থায় হবে না, সেটা অবশ্যই কি হবে? হোমোজাইগাস লিথাল জিন। তাহলে এই তিনটা ধরন, যেটা বেসিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রকট আর একটা হলো প্রচ্ছন্ন লিথাল জিন। তো
তো এই তিনটা টাইপেরই আমরা আবার তার লিথালিটি অর্থাৎ সে কি পরিমাণে মারে তার ভিত্তিতে আমরা অন্তত এটাকে কি বলতে পারি যে দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগ। সেই ভাগটা হলো, তো এটা তোমরা বুঝছো যে প্রকট আর প্রচ্ছন্ন লিথাল জিন, ওই দুইটা ভাগকে বলা হয় যদি কিনা সে তার লিথালিটি কি হবে যে 50%-এর বেশি যদি মারা যায় ওই লিথাল জিনের উপস্থিতির কারণে, তাহলে সেটাকে কি বলবো, সেমি লিথাল জিন। আর সাবভাইটাল হলো যে 50%-এর কম সদস্য মারা যাবে, সেটাকে বলছি আমরা সাবভাইটাল জিন। ঠিক আছে, তো সাবভাইটাল জিনে তাহলে 50%-এর কম সদস্য মারা যাবে। আমরা এই ধরনের একটা সাবভাইটাল জিন নিয়ে এখন কাজ করব। এর উদাহরণ তোমাদের একটু জানতে হবে যে মানুষের ক্ষেত্রে যে হিমোফিলিয়া ডিজিজ হয় সেটা কিন্তু এক ধরনের সেমি লিথাল জিন। বাট সাবভাইটাল জিন যেটা, সেটা ড্রোসোফিলা বলে এক ধরনের মাছি আছে, ওই মাছির যে পাখনা সেইটা এক ধরনের ডিফর্ম হয়ে যায়, ভেঙে যায়। এই বৈশিষ্ট্যটার প্রকাশ ঘটে সেটা ওই মাছিদের 50% কম সদস্যের ক্ষেত্রে লিথালিটির কারণে, সেটাকে আমরা কি বলবো, সাবভাইটাল জিন। যাই হোক, আমরা সাবভাইটাল আরেকটা জিন নিয়ে কাজ করব, যেটা ফরাসি জিনতত্ত্ববিদ তোমাদের বইতে যেটা আছে দেখো, এটাকে আমরা বলি এল কুনো, বা আমরা যদি পুরা লিখি তাহলে এরকম হবে নামটা, CUENOT। কত সালে? 1905 সালে। তো লুসিয়েন বা এল কুনো, যদি তুমি ফরাসি শব্দ তো প্রপার উচ্চারণ করো, আর এটাই যদি ইংরেজি মতো উচ্চারণ করো তাহলে কি হবে দেখো, যে কুইনট, তাই না? এটা আসলে কুইনট বা কুনট নয়, এটা কুনো বলতে পারি আমরা। কেমন কয় এরকম আছে, কুনো। তো এই লুসিয়েন কুনো ফরাসি জিনতত্ত্ববিদ, ইঁদুরের 1905 সালে ইঁদুরের এক ধরনের প্রজাতি, এই প্রজাতির গায়ের রঙের ক্ষেত্রে উনি লক্ষ্য করেন যে প্রকট যে অবস্থাটা, প্রকট হোমোজাইগাস অবস্থা, ইনি কোনো ইঁদুর খুঁজে পান না। তো এটার কারণ খুঁজতে যে উনি দেখলেন যে এই প্রকট হোমোজাইগাস যেটা হয় সাধারণত এফ টু জেনারেশনের 25%, ওই 25% সদস্যই কি হয়, মারা যায়। তো কিভাবে মারা যায় আমরা সেটা একটু দেখি। উনি কাজ করছিলেন যে ইঁদুরের প্রজাতি, তাদের গায়ের রং হলুদ, এটা প্রকট ছিল। আমরা হলুদকে কি দিয়ে প্রকাশ করব, সাপোজ এটা অয় দিয়ে প্রকাশ করলাম। আর ওইখানে আরেকটা রং ছিল, সেটাকে আমরা বাদামি বলতে পারি বা মেটে কালার, সেটা বাদামি বা ব্রাউন, আমরা বি দিলাম। এবং বাদামির পরে হলুদ প্রকট কোন যিনি কাজ করছিলেন তিনি দেখছিলেন যে বাদামি বর্ষের পরে হলুদ প্রকট। তাহলে আমরা যদি এটাকে প্যারেন্ট নেই তাহলে বিশুদ্ধ হোমোজাইগাস একটা এরকম দুটো বড় হয়, আর এই ক্ষেত্রে কি হবে, দুটোই বি। এইটা এদেরকে যদি আমরা এখানে প্যারেন্ট ধরি তাহলে কি অবস্থা হয় লক্ষ্য করি। কি নেব, প্যারেন্টে একটা বিশুদ্ধ হলুদ আর একটা নেব তোমার বাদামি। এটাকে সাপোজ ধরলাম মেল, এটাকে ধরলাম ফিমেল। তাহলে গ্যামেট কি হবে, গ্যামেট তো এগুলো সব অয় হবে, তোমরা বুঝতে পারছো। আর এটার কি হবে, বি হবে। তো এই F1 জেনারেশনে দেখো যে সবগুলো কি হচ্ছে, অয় আর বি, তার মানে কি মিশ্র বৈশিষ্ট্য। তো এই ক্ষেত্রে যে মিশ্র বৈশিষ্ট্য হলো, এটা কিন্তু ওই যে সম্পূর্ণ অসম্পূর্ণ প্রকটের মধ্যে কিছু না। এক্ষেত্রে মেন্ডেলের সূত্র এই পর্যন্ত পুরোপুরি ফলো করে। তাহলে এটা কি হবে, এগুলো সব কিন্তু হলুদ হয়ে যাবে। তাহলে F1 জেনারেশন সব হলুদ। এটা কেমন হলুদ, এটা হলো হেটারোজাইগাস হলুদ, সংকর হলুদ। এই সংকর হলুদকে যদি আমরা সব আবার প্যারেন্ট ধরি তাহলে কি হয় দেখো, আমরা এখানে বি নিয়ে আসলাম আর এটাতে অয় দিলাম। তো এদেরকে আমরা কি বলছি যে এটা কিন্তু F1 জেনারেশন, যদি এখানে প্যারেন্ট, তাই না, তাহলে F1 জেনারেশন। এদের গ্যামেটের কি অবস্থা হবে, আমরা কেন এটা করছি যে F2 জেনারেশন তৈরির জন্য মনে রাখতে হবে, ঠিক আছে। তো F2 জেনারেশন তৈরির জন্য তাহলে গ্যামেট কয় ধরনের হবে খেয়াল করছো, যে একটা অয় হবে আর একটা বি হবে, স্বাভাবিকভাবে দুই ধরনের গ্যামেট হবে। এক্ষেত্রে তাই হবে, অয় আর বি। এই যে এখন এই গ্যামেটগুলো র্যান্ডম ক্রসের জন্য আমরা আবার সেই
কি নিয়ে আসবো, চেকার বোর্ড। খেয়াল করো, তাহলে এটা মেল গ্যামেট এইদিকে দিলাম আমরা অয়, এদিকে দিলাম বি, এক্ষেত্রে ফিমেল গ্যামেট অয়, আর এক্ষেত্রে বি। দেখো যে এই দুটো হয়, তাহলে এখানে কি হবে, প্রকট হোমোজাইগাস একটা হলুদ অবস্থা সৃষ্টি হবে, তাই না? মেন্ডেল এই যে কোনো বলছে এই হলুদটা আসলেই কি হয় না, বেঁচে থাকে না তাদের লিথালিটির কারণে। অর্থাৎ এই প্রকট হোমোজাইগাস অবস্থা, প্রকট হলুদ, বিশুদ্ধ প্রকট হলুদ যদি অবস্থা সৃষ্টি হয়, তাহলে এই প্রাণীটা কি হবে, এটা টোটালি মারা যাবে। তাহলে বেঁচে থাকবে কারা, দেখো যে এটা একটা অয়বি, তার মানে কি এটা কিন্তু হেটেরোজাইগাস হলুদ, এটা হলুদ, এটাও একই, আর এটা কি হবে বিবি, সেই প্যারেন্ট জেনারেশনে আমাদের বাদামি বা মেটে কালার অ্যাগিউটি বলা হয়। তো এই দেখো যে এই ক্ষেত্রে যেহেতু 25% লিথালিটির কারণে মারা যায়, ঠিক আছে? তো এটা মারা গেলে থাকলো তোমার এই 25 আর 25, অর্থাৎ 50% হলো তোমার মিশ্র হলুদ, আর একটা হলো যে পুরা প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থা বাদামি। তাহলে হলুদ যেটা প্রকট অবস্থা আর বাদামির রেশিওটা দাঁড়ায় 2:1, হওয়ার কথা ছিল কত, 3:1, কিন্তু মারা যাওয়ার কারণে 25% সদস্য কি হলো 2:1। তাহলে এটা মেন্ডেল সূত্রের স্পষ্ট ব্যতিক্রম। তো তোমার লিথেল জিনের কারণে যে ব্যতিক্রম হলো সেটা বুঝলা 2:1, সম্পূর্ণ প্রকটের ক্ষেত্রে যে ব্যতিক্রম হলো এই অসম্পূর্ণ প্রকটের ক্ষেত্রে সেটা হলো 1:2:1। আবার সমপ্রকটতার ক্ষেত্রেও আমরা কি দেখলাম যে 1:2:1 এই ধরনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। তো মেন্ডেল সূত্রের প্রথম সূত্রের অর্থাৎ মনোহাইব্রিড ক্রসের যে ব্যতিক্রম আমাদের সিলেবাসে আছে, সেই তিনটা ব্যতিক্রম আমরা শেষ করলাম। আমরা পরের দিন যদি সুযোগ পাই তাহলে মেন্ডেল দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে আমাদের সিলেবাসে আমরা সেটা পড়ব। আমি আরেকবার খুব সংক্ষেপে রিভিশনটা দেই যে আমরা কি দেখলাম, যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হিসাবে তিনটা যে বৈশিষ্ট্য দেখলাম। একটা হলো বিজ্ঞানী কার্ল করেন্সের আবিষ্কার 1903 সালে, সেটা কি ছিল, সেটা ছিল অসম্পূর্ণ প্রকটতা, যেটা তোমাদের আবার বলি যে ওইটা নিয়ে যে উদ্ভিদের উদাহরণ নেওয়া আছে সেটা তোমাদের দেখাইছিলাম, যে এই যে সন্ধ্যামালতী ফুল এর যে কালার সেটা সাধারণত লাল এবং সাদা নিয়ে কাজ করছিলেন। লাল সাদার ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য লাল সাদা প্রচ্ছন্ন, সাধারণত F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্যগুলো সব প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সেটা না হয়ে কি হয়েছিল যে সংকর অবস্থায় সেখানে গোলাপি বর্ণ ধারণ করছিল। এবং F2 জেনারেশনের ক্ষেত্রে 50% ওই মিশ্র অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায় কি হয়েছিল, সেটা গোলাপি বর্ণ ধারণ করার কারণে রেশিওটা কত হয়েছিল 1:2:1। এটা হলো অসম্পূর্ণ প্রকটতা। আর সমপ্রকটতা অর্থাৎ সমপ্রকটতার সঙ্গে কি যে উভয় প্রকট এবং প্রচ্ছন্ন, কেউ কাউকে দাবি রাখতে পারবে না, কেউ সম্পূর্ণভাবে তোমার দাবি থাকবে না তার বৈশিষ্ট্য, উভয় তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে কেউ প্রচ্ছন্ন না, সবাই প্রকট। তো যার ফলে কি হয় যে সংকর জীবের ক্ষেত্রে যে এটা গায়ের রঙের ক্ষেত্রে সেখানে আন্দালুসিয়ান মুরগির যে কোথাও কোথাও সাদা গায়ের রং, কোথাও কালো বৈশিষ্ট্য প্রকাশ হয়, যেটা হওয়ার কথা ছিল F1 জেনারেশন সবই কালো, কিন্তু না হয়ে কি হয়েছে মিশ্র বৈশিষ্ট্য সব কালো সাদা ছোপযুক্ত হয়। এবং F2 জেনারেশনে একই অবস্থা হয় যে কালো সাদা ছোপযুক্ত হওয়ার কারণে 50% যেটা হেটেরোজাইগাস অবস্থা সৃষ্টি হয় সেটা 2 রেশিওর, আর যেটা 4/1 সেটা হয় প্রকট লাল কালো বর্ণের, আর প্রচ্ছন্ন সাদা বর্ণের হয় আর 4/1, অর্থাৎ সেটা রেশিও হয় 1:2:1। অর্থাৎ 25% প্রকট, 25% প্রচ্ছন্ন, আর 50% হয় মিশ্র বৈশিষ্ট্য, যেটা সমপ্রকটতার ক্ষেত্রে। আর লিথাল জিনের আমি বললাম যে নানান প্রকার আছে, সেটা প্রকট হোমোজাইগাস অবস্থা হতে পারে, প্রকট হেটেরোজাইগাস অবস্থা হতে পারে, আর প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থায় লিথালিটির বিকাশ ঘটতে পারে। আর কি বললাম
যে লিথালিটির ভিত্তিতে, লিথালিটির পরিমাণের ভিত্তিতে যদি লিথালিটিটা দাঁড়ায় কোনো প্রজন্মের ক্ষেত্রে, এটা আসলে কি হয় যে ভ্রূণ অবস্থায় ওই লিথাল জিনের কম্বিনেশনের কারণে কি ঘটে, আমি তোমাদের বললাম যে মিউটেশন ঘটে। মিউটেশনটা অনাকাঙ্ক্ষিত, যে মিউটেশনের কারণে জিনের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায় এবং যে ওই জিনটার যে প্রোটিন তৈরি হওয়ার কথা ছিল সেই প্রোটিনটা জীবের জন্য খুবই ভাইটাল ছিল, অর্থাৎ বেঁচে থাকার জন্য অপরিহার্য ছিল। সেই অপরিহার্য প্রোটিনটা তৈরি না হওয়ার কারণে জীবটা ভ্রূণ অবস্থায় মারা যায়। তো এই ক্ষেত্রে ওই লিথালিটির ভিত্তিতে যদি কিনা 50%-এর বেশি সদস্য মারা যায়, তাহলে সেটাকে আমরা বলি যে সেমি লিথাল জিন। আর 50%-এর কম সদস্য যদি মারা যায় সেটাকে বলি আমরা সাবভাইটাল জিন, তাই না? তো আমরা একটা সাবভাইটাল জিন নিয়ে কাজ করলাম, যেটা কোনো করছিলেন, সেটা কি ইঁদুরের গায়ের রং। ইঁদুরের গায়ের রং যদি হলুদ হয় আর গায়ের রং হলুদ, সেটা আমরা দেখেছি যে প্রকট বৈশিষ্ট্য এখানে ছিল, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল বাদামি বি, তাই না? তো সেটার F1 জেনারেশনে কি হয় যে মিশ্র বৈশিষ্ট্য সৃষ্টি হয়, সেটা দুটোই হলুদ। এরা সব টিকে যায় মিশ্র বৈশিষ্ট্য হওয়ার কারণে, হেটারোজাইগাস অবস্থা হওয়ার কারণে। তবে যখন F2 জেনারেশন আমরা দেখি যে এখানে আবার সেই প্রকট হোমোজাইগাস হলুদ বৈশিষ্ট্য যখনই অ্যারাইজ করে তখন সেখানে লিথালিটি গ্রো করে, অর্থাৎ ওই 25% মারা যায়, থাকে 50% মিশ্র হলুদ বৈশিষ্ট্যের, আর একটা একেবারেই হোমোজাইগাস প্রচ্ছন্ন যেটা প্যারেন্ট বৈশিষ্ট্য ছিল বাদামি বর্ণের, সেটা ফিরে আসে বাদামি বা মেটে। যে কারণে রেশিওটা কি হয় 3:1 এর পরিবর্তে 2:1 হয়। তো যাই হোক, তোমরা একটু পড়ো। এটা ছিল মেন্ডেল প্রথম সূত্রের ব্যতিক্রম। পরের দিন আমরা পড়বো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো। আল্লাহ হাফিজ।